স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বলে আরফান কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আয়াত বিস্ময় বিমূঢ় হয়ে সোফায় বসে রইল। এই মানুষটা আসলে কী দিয়ে তৈরি? কিছুক্ষণ আগের সে আবেগপ্রবণ মানুষটা মুহূর্তে কেমন যেন অচেনা আর শীতল হয়ে গেল। কেন একে বোঝা এত কঠিন? কখনো সে আগুনের মতো উত্তপ্ত, আবার কখনো বরফের মতো শীতল। আয়াত দীর্ঘশ্বাস ফেলে খাবারের টেবিলের দিকে তাকালো। একটি বন্ধ অন্ধকার ঘর। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করলেও ভেতরটা যেন ঘনীভূত অন্ধকারে ঢাসা। রুমের প্রতিটি আসবাবপত্র তছনছ হয়ে আছে, দেয়ালে লাগানো দামি কাজগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝেতে বিছিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রলয় বয়ে গেছে। এলোমেলো চুলে মেঝেতে বসে শূন্য চোখে দেয়ালের দিকে তাকিয়ে আছে জেসিকা। ওর সুন্দর মুখের একপাশে এখন আরভানের দেওয়া সেই কলঙ্কের ক্ষত। কিছু দূরে দাঁড়িয়ে আছে লিওনার্ড। জেসিকার এই বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে লিওনার্ডের বুকটা মোচড় দিয়ে উঠল। যে মেয়েটি একদিন আগেও নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে বেড়াতো, আজ সে সম্পূর্ণ বিধ্বস্ত। লিওনার্ডের হয়তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু নিজের প্রিয়তমার এমন করুণ অবস্থা দেখে সে মোটেও আনন্দিত হতে পারল না। লিওনার্দো ধীর গলায় বলল, স্যারকে বলেছি যে তোমাকে খুঁজে পাওয়া গেছে। তুমি আপাতত বাইরে বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিলে, এটাই জানানো হয়েছে। যদিও তোমার বাবা এটা পুরোপুরি বিশ্বাস করেননি, তাই তিনি এখনই তোমার সাথে কথা বলতে চান। লিওনার্দো একটু থেমে জেসিকার প্রতিক্রিয়ার অপেক্ষা রইল। জেসিকা কোনো উত্তর দিল না। লিওনার্দো দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমি আপাতত বিষয়টা সামলে নিয়েছি। বলেছি যে তুমি খুব ক্লান্ত আর ঘুমাচ্ছ, কিন্তু এইভাবে বেশিক্ষণ আড়াল করা যাবে না। তোমার উচিত তার সাথে অন্তত একটাবার কথা বলা। জেসি, চেহারা নিয়ে এতটা ভেঙে পড়া তোমার সাজে না। এখন সার্জারি সহ অনেক উন্নত ট্রিটমেন্ট আছে, তোমার চেহারা আরও সুন্দর করা সম্ভব। এবার ওঠো, নিজেকে সামলাও। জেসিকা হঠাৎ এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। ওর হাসিতে কোনো শব্দ নেই, কেবল বুক ফাটা হাহাকার। শুনেছিলাম পুরুষের ভালোবাসা নাকি ভয়ঙ্কর হয়, আজ সেটা নিজের হাড় দিয়ে অনুভব করলাম। লিও, এভি কেন আমায় এইভাবে ভালোবেসে ফেললো না? লিও, কেন ওই সামান্য মেয়েটার জন্য সে এতটা নিচে নামলো? একটু থেমে সে লিওনার্দের চোখের দিকে তাকিয়ে বলল, লিও, তুমি তো সবসময় বলো তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, তাহলে আমার জন্য তুমি কি ওই আয়াতকে মেরে ফেলতে পারবে না? ওকে শেষ করে দাও লিও। লিওনার্দ স্থির দৃষ্টিতে জেসিকার দিকে তাকালো। ওর কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং এক রূঢ় বাস্তবতা ফুটে উঠল। না জেসি, পারবো না। যাকে শুধু ভয় দেখানোর অপরাধে জ্যান্ত মানুষের হাত পা কাটা হয়েছে, সেই আয়াতের দিকে চোখ তুলে তাকানোর সাহস আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমাকে এতটাও ভালোবাসি না জেসি, যে তোমার প্রতিশোধ মেটাতে গিয়ে আমি আরভানের তলোয়ারের নিচে গলা বাড়িয়ে দেব। জেসিকা এবার কান্নায় ভেঙে পড়ল। লিওনার তেমন নিষ্ঠুর কথাগুলো তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিল। লিওনার তো সাহস করে কাছে এগিয়ে এসে জেসিকাকে বুকে আঁকলে নিল। অন্য সময় হলে জেসিকা হয়তো তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সপাটে চড় মারত, কিন্তু আজ সে কিছুই করল না। আজ সে অসহায়, তার সব অহংকার আজ চুরমার হয়ে গেছে। সে লিওর বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে জানে আরফান চৌধুরী নামক সেই মাদকতা এখন তার জন্য নিষিদ্ধ বিষ। আর্তস্বরে জেসিকা বলল, আমাকে এভাবেই আঁকলে রাখো লিওনার্ড, আজ আমি বড্ড একা হয়ে গেছি। লিওনার্দো জেসিকার চুলে হাত বুলিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলল, রাখবো, সবসময় এভাবেই তোমাকে আগলে রাখবো। শুধু আরভানের পথ থেকে নিজেকে সরিয়ে নাও জেসি। গাড়িটা আয়াতের কলেজের সামনে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আরভান স্টিয়ারিংয়ে আঙুল দিয়ে তাল ঠুকছে, আর অপলক আয়াতের থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। আয়াত গম্ভীর হয়ে পাশের সিটে বসে জানলার বাইরে তাকিয়ে রইল, যেন আরভানের অস্তিত্বই তার কাছে নেই। আরভান একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত কিন্তু মাদকতা ভরা গলায় বলল, তোমাকে কি শেষমেশ কোলে করে ক্লাসে দিয়ে আসতে হবে মিসেস? চাইলে বলতে পারো, তোমার স্বামীর গায়ে কিন্তু প্রচুর শক্তি আছে, তোমাকে বই নিয়ে যাওয়ার ক্ষমতা আমি রাখি। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে একবার আরভানের দিকে তাকালো, তারপর আবারও সামনের দিকে নজর ফেরালো। আরভান কিছুটা সরে এসে আয়াতের হাত ধরতে নিলে আয়াত এক ঝটকায় হাত সরিয়ে নিল। আরভান বাঁকা হাসল। সে এবার আয়াতের এলোমেলো চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে আঙুলের ডগা দিয়ে ওর গালে স্লাইড করতে আয়াত আবারও হাত সরিয়ে দিল।
কিন্তু আরফান দমবার পাত্র নয়। সে জোর করে আয়াতের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ল। আয়াত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে জ্বালাচ্ছেন কেন? মানুষকে কি আপনার মানুষ মনে হয় না? সবসময় কি নিজের যা ভালো লাগে সেটাই করবেন? আরফানের ভ্রু মুহূর্তের জন্য কুঁচকে গেলেও পরক্ষণেই সে ঠোঁট পাকিয়ে হাসল। আয়াত আরও বিরক্ত হয়ে বলল, হাসবেন না একদম। কথায় কথায় হাসেন কেন আপনি? আমার রাগ কি আপনার কাছে রসিকতা মনে হয়? আরফান এবারে সশব্দে হেসে উঠল। শায়াদকে কোমরে জড়িয়ে নিজের দিকে কিছুটা টেনে আনলো। কি হয়েছে মিসেস? এত রেগে আছেন কেন? সকালে মিষ্টি রোদ কি আপনার সহ্য হচ্ছে না? আয়াত সরতে চাইলেও আরফান তাকে আরও শক্ত করে ধরে রাখলো। আয়াত চেঁচিয়ে বলল, কেন রাখবো না? কাল রাত থেকে আপনার অদ্ভুত ব্যবহার সহ্য করছি। কি ভেবেছেন আপনি? সকালে উঠে একবারও ভালো করে কথা বললেন না। আমি বললাম আজ কলেজে যাব না, আপনি সেটার উত্তর না দিয়ে হুম করলেন। 5 মিনিট সময় দিচ্ছি, বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আমি কি আপনার হুকুমের গোলাম? কাল রাতে না বলেছিলাম বলে রেগে থাকলে সরাসরি বলে দিতেই পারতেন। এত অভিযোগ আপনার? আমি ভাবলাম পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য কলেজ যেতে চাইছেন না। আপনার উপর আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না মিসেস। আমি জানতাম আপনি পড়াশোনা নিয়ে সিরিয়াস। এখন দেখছি উল্টো। আরফান চৌধুরীর বউ অশিক্ষিত, এটা লোকে জানলে আমার সম্মানের কি হবে? আরফান হালকা মেজাজে বললেও আয়াত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পড়ে ফেলল। তাহলে খুব বেশি শিক্ষিত দেখে কাউকে বিয়ে করুন না। জেসিকা কোথায়? যান তার কাছে, সে তো আপনার লেভেলের শিক্ষিত। আরফান মুচকি হেসে বলল, বুঝেছি। আজ আপনি ঝগড়া না করে ক্লাসে যাবেন না। চলুন, আমি ক্লাসে দিয়ে আসছি। হ্যাঁ, যাবেনই তো। কলেজের মেয়েরা আপনার দিকে তাকিয়ে গিলবে, আর আপনার তো তা বেশ ভালো লাগবে। আয়াত বিদ্রুপ করে বলল। আরফান এবার আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর হলো। আয়াত, তুমি আসলেই গিরগিটি হয়ে গেছো। আমার চেয়ে উপরে লেভেলের। না যেতে চাইলে না যাবে, তাই বলে এইভাবে ইনসিকিউর ফিল করাটা ঠিক মানাচ্ছে না। ওকে যেতে হবে না। সারাটাক্ষণ বাড়িতে পেঁচার মতো মুখ করে বসে থাকো তাহলে। আয়াত আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে সোজা কলেজের ভেতর হাঁটা দিল। একবারও পেছনে ফিরে তাকালো না। আয়াত সোজা ক্লাসে গিয়ে দেখলো সকলে বসে আছে। কিছুক্ষণ পরে তানিয়া ক্লাসে ঢুকলো। তাকে দেখে পাশে এসে বসলো। তানিয়া বেশ উচ্ছ্বসিত। ভালো। তুমি কেমন আছো? আয়াত ম্লান হেসে উত্তর দিল। একদম ফার্স্ট ক্লাস। চলো না আজ ক্লাস বাঙ্ক করে কোথাও ঘুরতে যাই। তানিয়া উৎসাহ দিল। একদম ইচ্ছে করছে না তানিয়া। আচ্ছা তাহলে থাক। জানো, আজ আমার এক ফ্রেন্ড আমাকে একটা বিশাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। সেখান থেকেই এখন আসলাম। এত চমৎকার জায়গা সেটা। তুমি আর আমি একদিন যাব। আয়াত মুচকি হেসে বলল। অবশ্যই যাব। শোনো, একটা কথা বলি। তানিয়া কিছুটা ফিসফিস করে বলল। আয়াত, জানো ওই রেস্টুরেন্টে এভি এন্টারটেনমেন্টের মালিক এভিও ছিল। এভি এন্টারটেনমেন্টের মালিক আরফান চৌধুরী। সে একটা মেয়ের সাথে বসেছিল। দুজনকে পাশাপাশি দেখে মনে হলো তার গার্লফ্রেন্ড হবে। ওই মেয়েটা আরফানের ফোন নিয়ে কিছু একটা করছিল, আর আরফানও সেটা বেশ মনোযোগ দিয়ে দেখছিল। আমার বাস চলে আসায় পুরোটা দেখতে পারিনি, তবে আয়াতের ভেতরটা নিমিশেই চলে উঠল। সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল। কোন মেয়ে? দেখতে কেমন? ফর্সা, নীল চোখ আর লাল চুল? আরে না, কোনো অস্ট্রেলিয়ান না, বাঙালি। তবে দেখতে ঠিক বলিউডের হিরোইনদের মতন, অসম্ভব সুন্দর। তানিয়া উত্তর দিল। কতক্ষণ আগে দেখে এসেছো? তারা কি এখনও সেখানে আছে? আয়াত উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। আয়াতের অস্থিরতা তানিয়াকে থতমত খাইয়ে দিল। সে কিছু একটা আজ করার চেষ্টা করে বলল। মিনিট 5 আগে সামনের ওই রেস্টুরেন্টেই। এখনো আছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তানিয়া একটু ইতস্তত করে চুপ করল। আচ্ছা আয়াত, ওই দিন তোমাকে যেভাবে ধমকে গাড়িতে তুললো ওই লোকটা, তোমার সাথে তার সম্পর্ক কি? শোনো আয়াত, আমি বলছি এসব বড় বিজনেসম্যানদের চরিত্র মোটেও ভালো হয় না। ওই লোকটাও তোমায় জোর করে নিয়ে যেতে দেখছিলাম। তাই বলছি সাবধানে থেকো, দূরত্ব বজায় রেখো। আয়াতের মুখ থমথমে হয়ে গেল। ক্লাস করার মানসিকতা তার উবে গেছে। সে উঠে দাঁড়ালো। আমাকে সেখানে একটু নিয়ে চলো তো, এখনই। তানিয়া পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল। আয়াত, তুমি কি ওর গার্লফ্রেন্ড নাকি? হাই আল্লাহ, ওই মানুষের প্রেমে তুমি কি করে পড়েছো?
এরা তো মেয়েদের জাস্ট একদিনের বেড পার্টনার বানায়, তারপর মুখের উপর টাকা ছুঁড়ে দেয়। তুমি মুভি বা নিউজে দেখো না? আয়াত এবার রাগে চিৎকার করে উঠল। বাজে কথা বলা বন্ধ করো। আমার স্বামী মোটেও তেমন লোক নয়। তানিয়া যেন আকাশ থেকে পড়ল। স্বামী? আরভান চৌধুরী তোমার স্বামী? আয়াত আর উত্তর না দিয়ে রেস্টুরেন্টের দিকে দ্রুত পা বাড়ালো। আরভানের বড় বড় কথা, অন্য কোনো নারীর স্পর্শে সে আসে না। আজ সে নিজের চোখে সব প্রমাণ করবে। আয়াত যখন রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো, কাচের ওপাশ দিয়ে দেখা যাচ্ছে ভেতরে কেউ নেই। আরভান নেই, সেই মেয়েটিও নেই। তার বিরক্তি আর রাগ এখন চরমে। একটু আগে আসলেই হয়তো হাতে নাতে ধরা যেত। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। পেছনে ফিরে আবার কলেজের দিকে যাবে ভাবতেই সামনের মানুষটাকে দেখে তার বুকটা কেঁপে উঠল। অস্ফুট স্বরে মুখ দিয়ে বের হলো, আপনি? গাড়ির বডিতে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরভান। পরনে ব্ল্যাক শার্ট, যার ওপরের দুটো বোতাম আজও খোলা। ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি, যা একই সাথে মুগ্ধতা আর আতঙ্ক ছড়ায়। তার ঠিক সামনে দাঁড়িয়ে শাহরিয়ার। শাহরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকটা ধরফর করছে অনিয়ন্ত্রিতভাবে। পরিস্থিতিটা ঠিক কীভাবে তার হাতের বাইরে চলে গেল সে বুঝতেই পারল না। সে আরভানকে দেখে নিজের গাড়ি নিয়ে সটকে পড়তে চেয়েছিল, কিন্তু আরভান যেন এক শিকারী ছিল। ঠিক শাহরিয়ারের সামনে আড়াআড়িভাবে গাড়ি থামিয়ে তার পথ রুদ্ধ করেছে। শাহরিয়ারের চোখের সামনে বারবার সেই মির্জা নামক লোকটার কথা ঘুরপাক খাচ্ছে, যাকে আরভান কুমিরের খামারে ফেলে দিয়েছিল। আর সেই বিভৎস উপহারের কথা মনে পড়তেই তার শরীরটা ভয়ে শীতিয়ে গেল। যাদের আরভান গতরাতে পৈশাচিক সাজা দিয়েছে বা দেখেও তাদের আর্তনাদ যেন সে কানে শুনতে পাচ্ছে। শাহরিয়ার চারপাশটা একবার দেখে নিল। জনসমাগম আছে, দূরে পুলিশও টহল দিচ্ছে। সে নিজেকে আশ্বস্ত করলো যে আরভান জনসম্মুখে তাকে কিছু করবে না। আরভান তো এই শহরের আইডল, সে নিজের ইমেজ নষ্ট করবে না। এই ভেবে শাহরিয়ারের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আরভান যেন শাহরিয়ারের মস্তিষ্কটা এক লহমায় পড়ে ফেলল। সে শব্দ করে হেসে উঠল, যা শাহরিয়ারের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। আরভান এবার হেলে দুলে নিজের কারের ওপর বসল। হ্যালো ব্রো, হোয়াটস আপ? আরভানের কণ্ঠস্বর একদম স্বাভাবিক, কিন্তু তাতে মিশে আছে বিষাক্ত শ্লেষ। ভাইয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আর ওদিকে চাচার সাথে হাত মিলিয়ে সেই ভাইয়ের বউকে ধাওয়া করছো। লুকোচুরিটা তো ভালোই খেলছো। কাম অন শাহরিয়ার, আই এম এ কাজিন। তোমার তো সবার আগে আমার কাছে আসা উচিত ছিল, আমার বাড়িতে ওঠা উচিত ছিল। আতিথেয়তায় কি আমি কোনো কমতি রাখতাম? আরভান এক মুহূর্ত থামল, তার ধারালো চাহনি শাহরিয়ারের চোখে স্থির রেখে আবার বলল, একটা মেয়ের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে এলি? মেয়ে মানুষের এত অভাব তোর? আমাকে একবার বলতিস, তোকে সুন্দরীতে লইন লাগিয়ে দিতাম। কিন্তু তাই বলে নিজের ভাইয়ের বউর দিকে নজর? ইটস টু মাচ ব্রো, ইটস টু মাচ। শাহরিয়ারের দম্ভ যেন জেগে উঠল। সে দাঁতের দাঁত চেপে বলল, আয়াত তোর বউ না, ও শুধু আমার অর্জিত বস্তু, আর ওকে আমি আমার করেই ছাড়বো। তোর কি মনে হয় আরভান, বাংলাদেশে 5টা মেয়েকে ভোগ করেও যে আমাকে কেউ একদিন জেলে রাখতে পারেনি, সেই আমি আয়াতকেও বিছানায় তুলতে পারতাম। জাস্ট এক রাতের ব্যাপার ছিল, পার্মানেন্টলি মানে তো বুঝিসই। আরভান এবারও নিশ্চুপ। তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে। যে কোনো সাধারণ মানুষ এই চাহনি দেখলে নজর সরিয়ে নিত, শাহরিয়ারও নিতে বাধ্য হলো। আরভান কোনো চিৎকার করল না, ধীর পায়ে শাহরিয়ারের একদম কাছে গিয়ে দাঁড়ালো। ওর কাঁধে এক হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আয়াত কারো চিনিস না শাহরিয়ার, ও শুধু আমার আমানত, আমার ব্যক্তিগত সম্পত্তি। যে চোখ ওকে নোংরা নজরে দেখার সাহস করবে, আমি তার দৃষ্টি কেড়ে নেব। আর যে জীবন নামে অশুভ ইঙ্গিত দেবে, আমি আরভান চৌধুরী তা চিরতরে স্তব্ধ করে দিতেও দ্বিতীয়বার ভাবব না। শাহরিয়ার মুখ খুলতে চাইল। আয়াতকে শ্শ্! আরভান তর্জনী শাহরিয়ারের ঠোঁটে চেপে ধরল। তারপর সেই আঙুলটা ধীরে ধীরে শাহরিয়ারের গলার দিকে নামিয়ে আনল। যখন ওই মেয়েকে চাইনি তখন এই গলায় ফাঁসের দড়ি পড়েছিল, আর এখন সে আমার অস্তিত্বে মিশে আছে। তাহলে আমি কি করতে পারি তোমার কোনো ধারণা আছে? আরভান শাহরিয়ারের চোখে চোখ রেখে বজ্রকণ্ঠে বলল, লিসন, I don't usually get my hands dirty,
But when it comes to my wife, I don't play by rules. She stands beside me, and that's enough. Anyone who dares to look at her the wrong way won't be looking at anything ever again. Trust me, mate, I don't repeat warnings. কথাটা বলে আরভান পাশের টহলরত পুলিশের দিকে তাকালো। তারা আরভানের সম্মানে মাথা নোয়ালো। আরভান শাহরিয়ারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় আমি যদি তোকে এখন এখান থেকে টেনে নিয়ে কোথাও গায়েব করে দেই তবে ওইরা তোকে বাঁচাবে? ফুল, ওরা আমাকেই সাহায্য করবে, তোকে নয়। এটাই লাস্ট বার। এরপরে আমি আর কোনো ওয়ার্নিং দেব না। বাংলাদেশে ফিরে যা, নিজের বাবা মা আর দাদার কাছে। সেখানে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দে, না হলে নিজের পুরুষত্ব বিসর্জন দিয়ে সারা জীবন আফসোস করতে হবে। আরভান গটগট করে নিজের কারের দিকে হেঁটে গেল। পেছন থেকে শাহরিয়ার চিৎকার করে বলল, আয়াত যদি একবার জানতে পারে সত্যিটা, ও যদি জানতে পারে তুই ওই, বাকি কথাটুকু অস্পষ্ট থেকে গেল। তাছাড়া তুই তো ওর সাথে সারা জীবন থাকবি না বুড়ো, তখন কি করবি? শাহরিয়ার ভেবেছিল আরভান হয়তো চমকে যাবে, তার গোপন কোনো তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় সে ঘাবড়ে যাবে। কিন্তু আরভানের মধ্যে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেল না। তার বাবার থেকে শোনা কথাগুলোই যে এই ছেলে এখন তার কাছে আওড়াচ্ছে তা সে বেশ ভালোভাবেই বুঝতে পারল। আরভান গাড়ির দরজা খোলার আগে একবার ঘাড় ঘুরিয়ে শান্তভাবে বলল, সত্যিটা যখন সামনে আসবে তখন দেখা যাবে। আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমার উপরে ছেড়ে দে, কারণ আয়াতের বর্তমান আর ভবিষ্যৎ দুটোর উপরেই এখন কেবল আরফান চৌধুরীর অধিকার। আমার অনুপস্থিতিতে ওর ছায়া ছোঁয়ার সাধ্য তোর হবে না। এর জন্যই তো এত যত্ন করে ওর রাস্তা পরিষ্কার করছি, যেন ওর হাঁটার পথে কোনো ধূলিকণা তার পবিত্রতাকে স্পর্শ করতে না পারে, কারণ সেই ধুলোগুলোকে আমি নিজের জুতো দিয়ে পিষে ফেলবো। বুকের ওপর গোজা সানগ্লাসটা চোখে পড়ে সে গাড়িতে উঠে বসল। স্টার্ট দেওয়ার আগে শাহরিয়ারের রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আরভানের হাসিটা আরও চওড়া হলো। তীব্র গতিতে ধুলো উড়িয়ে গাড়িটা চোখের পলকে মিলিয়ে গেল। শাহরিয়ার হাতের মুঠো শক্ত করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। অপমানে আর রাগে তার সারা শরীর রিরি করছে। আয়াতের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ চৌধুরী। তিনি প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই ঠোঁটে সেই চিরচেনা কুটিল হাসি ফুটিয়ে তুললেন। একরাশ বিষয় নিয়ে চারদিকে তাকিয়ে বললেন, আরে আয়াত, তুমি এখানে কি করছো? আরমানের সাথে এসেছো বুঝি? হ্যাঁ, কোথায় সে? আয়াত কিছুটা অপ্রস্তুত হলেও সৌজন্যের খাতিরে হালকা হাসল। না, সে আসেনি, আমি একা এসেছি। রেস্টুরেন্টে খেতে এসেছো? আয়াত মেকি হেসে বলল, জি। খেয়েছো? না, আসলে আয়াতের কথা শেষ করতে না দিয়ে তিনি বললেন, চলো তাহলে একসাথে বাসায় যাক। আয়াত থমকে দাঁড়ালো। আরশাদ চৌধুরী উত্তরের অপেক্ষা না করেই হাঁটাটা শুরু করে দিয়েছে। পেছনে ফিরে কিছুটা আদেশের স্বরে বললেন, ভয় নেই, আসো। আয়াত ঘোর সংকোচ নিয়ে তার পিছু পিছু ভেতরে ঢুকল। মেলবার্নের এই রাজকীয় রেস্টুরেন্টটি অত্যন্ত বিজত। এখানে বড় বড় ব্যবসায়ী আর প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা। পেছনের প্রাইভেসি জোনটি আরও গম্ভীর, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। আয়াত যখন চারপাশে চোখ বুলিয়ে ভেতরে যাচ্ছিল, সে অনুভব করছিল একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকে নিবদ্ধ হয়ে আছে। আরশাদ চৌধুরী সেই দৃষ্টিতে স্নেহর চেয়েও বেশি কিছু একটা ছিল যা আয়াতকে অস্বস্তিতে ফেলছিল। কি খাবে বলো? আরশাদ চৌধুরী আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আয়াত শান্তভাবে বলল, আপনার যা ইচ্ছা। আরশাদ চৌধুরী যখন সি ফুড অর্ডার দিতে গেলেন, আয়াত বাধা দিয়ে বলল, আমি ওসব খাই না। আরশাদ চৌধুরী আবারও হাসলেন। তুমিও ঠিক তোমার মায়ের মতোই হয়েছো দেখছি। প্রথমে অন্যের কথা ভাববে, কিন্তু শেষ পর্যন্ত করবে নিজের ইচ্ছা মতোই। তিনি ওয়েটারকে কিছু স্যালাড আর স্ন্যাক্স অর্ডার দিলেন। মায়ের প্রসঙ্গ আসতেই আয়াত অবাক হয়ে তাকালো। মানে ঠিক বুঝলাম না, আপনি কি আমার মাকে চিনতেন? আরশাদ চৌধুরী সোজা হয়ে বসলেন। তার চোখে তখন এক রহস্যময় চকমকে। আরে চিনবো না কেন? এক সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বলতে গেলে ছোটবেলা থেকেই দুজনে একসাথে বড় হওয়া, বুঝলে? আয়াত শুধু বলল, ও, কারণ সে জানত তার নানা আর আরভানের দাদা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন।
সেই সূত্রে তাদের বন্ধুত্ব অস্বাভাবিক কিছু নয়। আয়াতের ভাবনার স্রোত ছিল আরশাদ চৌধুরীর এক অদ্ভুত প্রশ্নে। তুমি কেন আরভানের সাথে অস্ট্রেলিয়া এসেছো আয়াত? তোমার তো উচিত ছিল তাকে ডিভোর্স দেওয়া। যে মানুষ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশ গেল, আর তুমি তার সাথেই অস্ট্রেলিয়া চলে আসলে। ইটস এ ভেরি ব্যাড ডিসিশন আয়াত, ভেরি ব্যাড ডিসিশন। আয়াতের ভ্রু কুঁচকে গেল। সে নিজেই আমাকে নিয়ে এসেছে, আমি নিজে থেকে আসিনি। তাছাড়া আপনি এমন কথা কেন বলছেন? এমনি জিজ্ঞাসা করলাম, দেখলাম তুমি আরভানের সাথে তার জোরে আছো নাকি নিজের ইচ্ছায়। ওর সাথে কি তোমার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে? হ্যাঁ বলো। আয়াত এবার ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করল। কোনো শ্বশুর যে তার পুত্রবধূর ব্যক্তিগত সম্পর্কের গভীরতা নিয়ে এভাবে সোজাসুজি প্রশ্ন করতে পারে তা তার ধারণার বাইরে ছিল। আয়াত আর এক মুহূর্ত সেখানে বসতে পারল না, একটি বাহানা খুঁজে উঠে দাঁড়ালো। আমার মনে হয় এখন যাওয়া উচিত। আরভান কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করবে বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম। ভালো থাকবেন। বলেই সে দ্রুত পা বাড়ালো। আয়াত বেরিয়ে যেতে নিলে আরশাদ চৌধুরী অট্ট হাসি হেসে বললেন, আয়াত, তুমি বাহানায় তোমার মায়ের মতোই একে এক। ঠিক আছে, তবে তোমার হাজবেন্ডকে বলো সে যে গিফট পাঠিয়েছে সেটা তোমার শ্বশুরের বড্ড পছন্দ হয়েছে, বুঝলে? গিফট শব্দটা শুনে আয়াত থামল। কিসের গিফটের কথা বলছেন তিনি? জিজ্ঞেস করতে গিয়েও করলো না। ছেলে তার বাবাকে উপহার দিতেই পারে, তাতে তার কৌতূহল দেখানোর কিছুই নেই। আয়াত মাথা নেড়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আয়াত চলে যাওয়ার পর আরশাদ চৌধুরী চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। তার চোখে এক পলকের জন্য পুরনো কোনো স্মৃতি চিকচিক করে উঠল। ভেসে উঠল একজোড়া হাসি খুশি উজ্জ্বল চোখ আর চশমা পরা এক সাধারণ চেহারার তরুণী হাবিবা, আর সেই বোকাশোকা যুবক আরশাদ। সেদিন আরশাদের বাবা ঘোষণা করেছিলেন, আমার বড় ছেলে আরশাদের সাথে হাবিবার বিয়ে ঠিক করলাম। হাবিবা তখন রাজি ছিল, তার ঠোঁটে হাসি ছিল। যাকে ছোটবেলা থেকে মনের মণিকোঠায় রেখেছিলেন, তাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়ার আনন্দে আরশাদ বিভোর ছিলেন। কিন্তু কিছুদিন পরে তিনি আবিষ্কার করেন হাবিবা তার এতিম চাচাতো ভাই ইমতিয়াজকে ভালোবাসে। হাবিবা আরশাদের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলেছিল, আরশাদ ভাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি ইমতিয়াজ ভাইকে ভালোবাসি, প্লিজ বিয়েটা ভেঙে দিন। ইমতিয়াজ বলেছিল সে এখন টাকা রোজগার করছে, হাবিবাকে সুখে রাখবে। যা বাবার উপর নির্ভরশীল আরশাদের পক্ষে সম্ভব নয়। আরশাদের পুরুষতান্ত্রিক ইগোতে লেগেছিল। নিজেকে বড় প্রমাণ করতে তিনি দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে আসেন। সেখানে তার বন্ধুত্ব হয় এলিনার সাথে। এলিনা আরশাদকে পছন্দ করে ফেলল। তারপর তার বাবা আরশাদকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু আরশাদ তখন সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশে ফিরে যায় হাবিবাকে পাওয়ার আশায়। কিন্তু ফিরে এসে দেখেন হাবিবা তার প্রেম নিয়ে অনড়। বারবার ভালোবাসার মানুষটাকে পাওয়ার বাধায় হাবিবা একদিন আরশাদকে তিক্ত ভাষায় অপমান করে বলেছিল আরশাদ তার বাবার টাকা ছাড়া কিছুই না। বাবা বলেছে তাই সে তার পিছু পড়ে আছে, নিজ ক্ষমতা থাকলে অন্য কাউকে বিয়ে করে দেখাক। হাবিবার কথায় কষ্ট পেয়ে জেদের বসে আরশাদ এলিনাকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসেন। তার বাবা এলিনাকে দেখে রাগে ফেটে পড়েন। পরিবার সহ সকলের চোখে হাবিবা হয়ে গেল বেচারি প্রতারিত মেয়ে, আর আরশাদ হয়ে গেলেন বিশ্বাসঘাতক। বাবা তাকে ত্যায্য করলেন। এদিক থেকে আরশাদের মা ছেলের জন্য ধুকে ধুকে অসুস্থ হন। মা যখন আরশাদকে দেখার শেষ ইচ্ছা পোষণ করলেন, তখন আরশাদ 17 বছরের আরভানকে নিয়ে প্রথমবার বাড়িতে পা রাখেন। অসুস্থ মা তখন শেষ আবদার করেছিলেন আরভানের সাথে হাবিবার মেয়ের বিয়ে দিতে। হাবিবাও অনুতপ্ত হয়ে রাজি হয়েছিল। আয়াত আরভানের ছোটবেলায় বিয়ে দিয়ে রাখা হলো যাতে বড় হয়ে তারা সম্পর্ক বুঝে নেয়। কিন্তু হাবিবা ইমতিয়াজের সুখের সংসার দেখে আরশাদের ভেতর হিংসা দানা বাঁধে। সে এলিনাকে ভালোবাসতে পারেনি, নিজের ছেলেকে তো আরও না। সে চায়নি আরভান বাংলাদেশে গিয়ে ওই প্রতারিত নারীর মেয়ের সাথে সংসার করুক। এর জন্যই তিনি আরভানের ট্রাভেল ব্যান করেছিলেন, যেন সে বাংলাদেশে না যেতে পারে আর তাকে ধোঁকা দেওয়া নারীর সন্তানের সাথে কোনো প্রকার সম্পর্ক না হয়। যে ট্রাভেল ব্যান তুলতে আরভানের কয়েক বছর লেগে যেত, সেটা সে মাত্র কয়েকদিনই তুলে দিয়েছিল, শুধুমাত্র পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার জন্য। তবে জেসিকাকে সাথে পাঠানোর শর্তও ছিল নজর রাখার জন্য। কিন্তু আরভান তার সাথে খেলা খেলেছে। আয়াতের এই মুখটা ঠিক হাবিবার মতোই মায়াবী।
অথচ ধ্বংসাত্মক। এই মুখ দেখলে এখনও তার নিষিদ্ধ ইচ্ছা থাকে। আরশাদ চোখ খুললেন, কাচের গ্লাস দিয়ে দেখলেন আয়াত একটা ট্যাক্সিতে উঠছে। তার ঠোঁট বেঁকে এক বীভৎস হাসি ফুটে উঠল। হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগলো, এই নিষিদ্ধ ইচ্ছাটাকে প্রশ্রয় দিলে কেমন হয়? অস্ফুট স্বরে কে উঠলেন, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের সনে। এদিকে এলিনা চৌধুরী একটি পুরনো ছবির সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছবির সেই বৃদ্ধার মুখের ওপর আঙুল বুলিয়ে অস্ফুট স্বরে বললেন। আয়াত যখন বাড়িতে ঢুকলো দেখলো আরভান সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছে। হাতে কিছু ফাইল, হয়তো এতক্ষণে সে স্টাডি রুমে ছিল। আয়াত অবাক হলো, আরভানের তো এই সময় বাড়িতে থাকার কথা নয়। আয়াত নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে রইল, কিন্তু মনের ভেতর উস্কুসানি কমছিল না। শেষমেশ আরভানের রুমের দিকে পা বাড়ালো সে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আয়াতের চোখ সারা বড়া হয়ে গেল। আরভানের রুমে ঢুকেই আয়াতের চোখ পড়ল বিছানায় রাখা ফোনটার দিকে। ফোনের স্ক্রিনটা বারবার চলছে আর নিভছে। আয়াত ভ্রু কুচকে চারদিকে চোখ বুলালো। আরভান রুমে নেই, হয়তো ওয়াশরুমে হবে। বিছানার দিকে পা বাড়াতেই হঠাৎ ওয়াশরুমের দরজাটা খুলে গেল। বেখেয়ালে আয়াত সেদিকে তাকাতেই তার চোখ সানা বড়া হয়ে গেল। বিস্ময় আর লজ্জায় সে কয়েক সেকেন্ড একধানে তাকিয়ে স্থবির হয়ে রইল। আরভানের ভেজা সুঠাম শরীর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। মুহূর্তেই আয়াতের ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। পরক্ষণেই হুঁশ ফিরতেই সে এক গগনবিদারী চিৎকার দিয়ে চোখ চেপে ধরল আর বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলো। আয়াতের সেই গগনবিদারী চিৎকারে আরভানের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। সে কানে হাত দিয়ে বিরক্তি আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। অদ্ভুত, এমন রিয়েকশনের মানেটা কি? এতক্ষণ হা করে অপলক তাকিয়ে সব দেখে এখন চিল্লানোর মানে হয় কোনো? আরভানের ভ্রুর মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সিধির পায়ে আয়াতের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আয়াত চোখ বন্ধ করে থাকলেও আরভানের উপস্থিতি ঠিকই টের পাচ্ছিল যে সে তার দিকে আসছে। সে চেঁচিয়ে তুতলামি স্বরে কাপা গলায় বলল, এ একদম একদম আমার কাছে আসবেন না আপনি, দূরে থাকুন বলছি। আয়াতের এমন পাগলামি দেখে আরভানের বিরক্তি ছাপিয়ে একরাশ কৌতুকে টানা বাঁধল। সে নিজের দিকে তাকালো। পরনে কেবল একটি সাদা তোয়ালে, যা কোমরে পেঁচানো। সে ঠোঁট কামড়ে হাসল। বিছানার পাশ থেকে ফোনটা তুলে নিয়ে এসে আয়াতের একদম কাছে গিয়ে দাঁড়াল। তারপর তর্জনী দিয়ে আয়াতের বাহুতে পরপর 3টা খোঁচা দিয়ে শয়তানি হাসি মাখা ভঙ্গিতে বলল, মিসেস আরভান, চোখ খুলুন, দেখুন আপনার হাজবেন্ড ইজ সো হট। তার এই সুগঠিত মাসেল আর সিক্স প্যাক, উফ, জাস্ট লুক এট মাই বডি। আমার এই পারফেক্ট বিল্ড আপ ইজ ফার বেটার দেন ইয়ার সো কল্ড স্টকার শারিয়ার। বোধেই সে হাত ভাঁজ করে বাইসেপ ফুলিয়ে আয়াতের সামনে পোজ দিল। আয়াত এবার আরও জোরে চিৎকার করে উঠল, অসভ্য লোক একটা, তোয়ালে পরে পুরো ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। লজ্জা করে না আপনার? সেদিন ওই সেই দম্ভ কোথায় গেল? বলেছিলেন না আপনার ওয়াশরুম নাকি বিশাল বড়? আপনি তোয়ালে পরে রুমে হাসেন না, তাহলে আজ এই অবস্থায় কেন? আরভান একদম নির্লিপ্তভাবে বলল, অবশ্যই বিশাল, আমি তো শুধু ফোনটা নিতে এসেছিলাম। আমি কি জানতাম যে আমার ঘরে কোনো এক নির্লজ্জ চোর ঢুকে আমার রূপের প্রদর্শনী দেখবে? তুমি তো সুযোগ পেয়ে আমাকে ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। দোষ এখন আমার? আয়াতের ভেতরটা লজ্জায় কুকড়ে গেল। সত্যি তো, ওই মুহূর্তে আরভানকে ওভাবে দেখে সে একদম স্থবির হয়ে তাকিয়েছিল। কী লজ্জার ব্যাপার! কিন্তু মুহূর্তেই তানিয়ার বলা সেই কথাগুলো মনে পড়তেই আয়াতের অস্বস্তির রাগের রূপ নিল। সেই মেয়েটা আরভানের ফোন নিয়ে কী করছিল? আর এই লোকটাই বা ওয়াশরুমে ফোন নিয়ে কেন যাচ্ছিল? আয়াত এবার চোখ খুলে সরাসরি আরভানের চোখের দিকে চাইল। ফোন নিয়ে ওয়াশরুমে কেন যাবেন শুনি? আরভান প্রথমে আয়াতের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো, কারণ আয়াত সচরাচর এমন আচরণ করে না। কাজ আছে বলে। আয়াতকে কোনো পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে হাঁটা দিতে চাইল সে। আরভানের এমন নির্লিপ্ততা আয়াতের মনে বিরাট ধাক্কা দিল। লোকটা তাকে কোনো তোয়াক্কাই করছে না। আয়াত ক্ষিপ্র গতিতে আরভানের হাত টেনে ধরল। আপনার ফোনটা দিন আমাকে। আরভান ভ্রু কুঁচকে তাকালো।
কেন? কেন মানে? আপনি যখন তখন আমার ফোন নিয়ে যা খুশি করেন, কত কি চেক করেন, তার তো কোনো হিসেব নেই। জানি না ওর ভেতরে কত কি করে রেখেছেন। আর আমি আপনার ফোন ধরলেই এত কৈফিয়ত দিতে হবে কেন? দিন বলছি। এখন জরুরি কাজ আছে আয়াত, কাজ শেষ করার পর ফোন নিয়ে যা খুশি করো। কিসের কাজ আপনার? আমি ফোন এখনই দেখব।